আমার খুব অবাক লাগে এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল। এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ। এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন, বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন। তিনি ভারত থেকে 1981 সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে 2024 সালে আবার সেই ভারতেই পালিয়ে গেছেন। বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে বিকশিত হয়েছিল এবং এই ফ্যাসিবাদ বিকশিত হওয়ার মাধ্যমে 3টি ভুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014, 18 এবং 2024 সালে। এবং এই নির্বাচন আয়োজনের পেছনে সরকারের যে সমস্ত অংশ ভূমিকা পালন করেছিল তাদের সম্পর্কে আমি কালকে বলেছিলাম। তাদের মধ্যে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, ইলেকশন কমিশন ছিল এবং বিচার বিভাগ ছিল প্রধানত। আর আজকে আমি এই যে শেখ হাসিনার 15 বছর ফ্যাসিবাদ আন্তর্জাতিক মহল কিভাবে দেখেছে তার ব্যাখ্যা করেছি। তার মধ্যে প্রধানত আমি জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন যে প্রতিবেদন তৈরি করেছিল 2024-এর মহান জুলাই বিপ্লবের গণহত্যার উপরে, সেটার ব্যাখ্যা করেছি। এবং বিশেষ করে 3 জনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে। একজন হলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এটা জাতিসংঘের রিপোর্টে আছে, আমি সেটা উল্লেখ করেছি। কাজেই কমান্ড রেসপন্সিবিলিটিতে ওবায়দুল কাদের এখানে গণহত্যার জন্য অপরাধী হয়ে যান, কারণ তিনি বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আর আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবার জন্য। এবং প্রতিদিন তার বাড়িতে কোর কমিটির মিটিং হতো, যেই কোর কমিটির মিটিংয়ে পুলিশের আইজি, যিনি এই মামলার আসামি এবং রাজসাক্ষী, আব্দুল্লাহ আল মামুন, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা, সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন। এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কিভাবে গণহত্যা চালানো হবে। তো সেই বর্ণনা আমি দিয়েছি। আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। কতটা ভয়াবহ একজন সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্যে এবং তাদের লাশ গুম করবার জন্যে। আমার খুব অবাক লাগে এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল। এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ, বা বাংলাদেশের জনগণ ভুলে নাই, বাংলাদেশের যারা সুবিধা পাচ্ছে না বর্তমান সরকারের আমলে, ব্যক্তিগত সুবিধা পাচ্ছে না, তারাই বলছে। এবং পতিত ফ্যাসিবাদের দালালরা বলছে যে আগেই ভালো ছিল, যেখানে শেখ হাসিনা বলেছিলেন হত্যা করে লাশ গুম করে ফেলতে। এবং আজকে আরও একটা কথা আমি বলেছি শেখ হাসিনা সম্পর্কে বলা আছে সেই তদন্ত রিপোর্টে জাতিসংঘের, যে পুলিশের একজন ডিআইজি পর্যন্ত তিনি নিজে নিয়োগ দিতেন। অর্থাৎ তার নিজের চেনা খুনিদের তিনি নিয়োগ দিতেন পুলিশে, সেনাবাহিনীতে, র্যাবে, সর্বত্র। এভাবেই তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। এবং সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন, বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন। তিনি ভারত থেকে 1981 সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে 2024 সালে আবার সেই ভারতেই পালিয়ে গেছেন। আর আমি আরেকটা কথা আজকে খুব জোরের সাথে বলেছি, যে মায়ের বুক খালি হয়েছে, যে পিতা সন্তান হারিয়েছেন, তারা এই ট্রাইব্যুনাল দিকে তাকিয়ে আছেন
তারা রিভেঞ্জের জন্য তাকিয়ে নাই, তারা ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে, যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে, সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায়। এবং আমি আমার বক্তব্যের শেষে জানিয়েছি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমি ট্রাইব্যুনালকে সাহায্য করতে এসেছি, সহায়তা করতে এসেছি। 15 বছর ধরে আমি যে ফ্যাসিবাদকে দেখেছি তার বিশ্লেষণ দিয়ে আমি সহায়তা করছি ট্রাইব্যুনালকে, যাতে তারা ন্যায় বিচার করতে পারেন। আমি খুব কৃতজ্ঞ ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিদের প্রতি, যে তারা ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ সাক্ষ্য শুনেছেন এবং ধৈর্য সহকারে দীর্ঘ জেরাও শুনছেন। এবং আমি ডিফেন্স লয়ারকেও কনগ্রাচুলেট করছি যে তিনি খুবই প্রফেশনালিজমের সাথে তিনি আমাকে জেরা করছেন, এবং তাতে আমার এই বয়সে একটু কষ্ট হচ্ছে। আজকে 2 দিন কন্টিনিউয়াসলি আমাকে সাক্ষ্য এবং জেরা দিতে হচ্ছে, যা মিডিয়ার যারা ভিতরে ছিলেন তারা দেখেছেন, এবং কালকেও এটা অব্যাহত থাকবে। আমি ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু আগেই বলেছি যে আমি ন্যায় বিচারের জন্য সহায়তা করতে চাই। কাজেই আমার ব্যক্তিগত যতই কষ্ট অসুবিধা হোক না কেন, আমি অফিসে কাজও করতে পারছি না, পত্রিকা অফিসে হলেও আমি মনে করছি এটা নাগরিক হিসেবে আমার কর্তব্য তাদের সব প্রশ্নের জবাব দেওয়া এবং জেরার মুখোমুখি হওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রসঙ্গ তুলেছেন, নেভার এগেইন। জি, কি বলেছেন? আমি যেটা বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের মনে আছে যে হিটলার তার দেশে কমিউনিস্ট এবং ইহুদিদের গণহত্যা চালানোর জন্যে তার গণহত্যা চালিয়েছিল, এবং চালানোর পরে যখন সারা পৃথিবী জানতে পারলো যে সেই দেশে কি ধরনের জুলুম চালানো হয়েছে, কিভাবে গণহত্যা চালানো হয়েছে, কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছে, তখন সারা পৃথিবী বলেছিল যে আর যেন কখনো এরকম দানবের আগমন না ঘটে। নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয়। তো আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটোখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। হিটলার কোনোদিন বলে নাই হত্যা করো এবং লাশ গুম করে ফেলো, হিটলারও করেছে, হিটলার তার মেকানিজম দিয়ে হলোকস্ট চালিয়েছে, কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন, বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে, এটাই আমি বলতে চেয়েছি। এবং আমার শেষ বক্তব্য এটাই ছিল যে এই বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন, আর কোনো দিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে, বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় এবং মানবাধিকারের দিকে। পরবর্তী সরকার যেন সতর্ক হয়, এরকম একটা কথা বলেছিলেন। আমি পরবর্তী সরকারকে সতর্ক হতে বলেছি এই শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে এবং এদের দুষ্কর্ম থেকে শিক্ষা নিয়ে, যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং দুর্নীতি করেছে, এর থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন, যাতে তারা শেখ হাসিনার মতো গণবিচ্ছিন্ন হয়ে আবার জুলুমের পথ বেছে না নেন। ধন্যবাদ। আজকে মাহমুদুর রহমান সাহেবের সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত অংশটুকু তিনি বলা শেষ করেছেন। তাকে জেরা করার পর্বটা চলছে, আপনারা সবাই দেখেছেন। তো আমরা যেহেতু ওনার মূল বক্তব্যটা শেষ হয়েছে, আমরা মোটা দাগে উনি যেসব বিষয় বলেছেন, প্রসিকিউশন এখান থেকে কি কি পেয়েছে সেই বিষয়টা একটু সংক্ষেপে আপনাদেরকে জানাতে চাই। তিনি মূলত আওয়ামী লীগ সরকারের যে পেছনের রাষ্ট্র ক্ষমতায় আসা এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কী ধরনের ভূমিকা ছিল, শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান কী ধরনের রাজনীতি করেছেন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। অর্থাৎ একটা এই শাসক গোষ্ঠী তারা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল একটা গণতান্ত্রিক
উপায়ে নির্বাচিত দাবি করে সেই বিষয়টা তিনি এনেছেন। কিভাবে বাকশাল কায়েম করা হয়েছিল, গণতন্ত্র হত্যা করা হয়েছিল, নির্বাচিত সরকারের নামে ক্ষমতায় এসে একদলীয় শাসনে ফিরে যাওয়া একটা গণতান্ত্রিক দলের ক্ষেত্রে সেগুলো তিনি বলেছেন। সেই সময়ে রক্ষী বাহিনী গঠন করে কিভাবে একই কায়দায় সেই সময় মানুষকে অপহরণ করা, গোপন কারাগারে আটক, ক্রস ফায়ারে হত্যা করার যে ট্র্যাডিশন ছিল সেটার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন কিভাবে বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল সে কথাগুলো তিনি বলেছেন। পরবর্তী সময়ে সেনাবাহিনীর প্রতি তাদের যে ভীতি, শেখ মুজিবুর রহমান সাহেবও সেনাবাহিনীকে দানব মনে করতেন এবং তিনি বলেছিলেন যে পাকিস্তানি সৈন্যবাহিনীর মতো একটা দানব বাংলাদেশে তিনি সৃষ্টি করতে চান না। একইভাবে শেখ হাসিনা সরকারও যে সেনাবাহিনীকে কোনো সময় ভালো চোখে দেখেন না, সেই বিষয়গুলো তিনি ঐতিহাসিক দৃষ্টান্তগুলো টেনে এনেছেন। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেটার বিরুদ্ধে ভারতকে খেপিয়ে তোলা এবং ভারতের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা, এই কাজগুলো তিনি করেছেন বিভিন্ন সময়ে। পরবর্তী সময়ে বাংলাদেশে শাহবাগের যে ফ্যাসিবাদী আন্দোলন ছিল, যে একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রে বিচার ব্যবস্থা যেভাবে চলছিল সেইখানে সেই বিচার ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকার পরেও একটা কোর্ট যেখানে ফাংশন করছিল সেই জায়গায় মব সৃষ্টি করে, মব কালচারের জনক যে আওয়ামী লীগ ছিল তারা একটা রায়কে প্রভাবিত করে মৃত্যুদণ্ডের রায়ে রূপান্তর করার ক্ষেত্রে শাহবাগের যে ফ্যাসিবাদী মব সেটা কিভাবে আওয়ামী লীগ করেছিল, প্যাট্রোনাইজ করেছিল কিভাবে, শেখ হাসিনা কিভাবে শাহবাগের মুভমেন্টের কথা নিজে বলেছেন যে আমি এই শাহবাগের সাথে মনের দিক থেকে আমি সারাক্ষণ শাহবাগে পড়ে থাকি, এবং তার বিভিন্ন মন্ত্রীরা কিভাবে এটাকে ফ্যাসিলিটেট করেছিলেন সেই কথাগুলো তিনি নিয়ে এসেছেন। তিনি আরও বলেছেন যে কিভাবে বিচার বিভাগকে তার ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল, কিভাবে দলীয় বিচারকদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, মামলার রায় নিজের পক্ষে নিয়ে এসে পরবর্তী সেই সব বিচারককে পদোন্নতি দেওয়া, প্রধান বিচারপতি বানানো, এই কাজগুলো আওয়ামী লীগ সরকার করেছে। কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হয়েছে সেগুলো তিনি বলেছেন। এবং সকল কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরে শেখ হাসিনা যখন বুঝতে পেরেছেন যে তিনি ইচ্ছা করলেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করতে পারেন, একদলীয় নির্বাচন করতে পারেন, তখন তিনি পরপর 3টি সাধারণ নির্বাচনকে ইচ্ছে মতো সাজিয়ে নিয়ে তিনি 3বার নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করে বাংলাদেশের ক্ষমতার মসনদ তিনি দখল করে বসেছিলেন। এই যে তার একটা ফ্যাসিবাদী রেজিমের উত্থান, কিভাবে সেটাকে ফুলে ফেঁপে বড় হয়ে ওঠা, তারপরে কিভাবে সেনাবাহিনীর অফিসারকে র্যাবে পোস্টিং দিয়ে তাদেরকে দিয়ে খুন করানো, অ্যাবডাকশন করানো, তাদেরকে গুম করে দেয়া, এই যে কালচার, এবং সেখানে তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন টিএফআই সেলে গিয়ে তাকে কী ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, ওখানে অন্যদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, পুলিশের ডিবি কিভাবে নির্যাতন করেছে, এই যে পুরো পটভূমি এবং একটা দল একটা গোষ্ঠী ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে, এই ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য কিভাবে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিভাবে তাদেরকে কমান্ড দিয়ে পুরো বাহিনীকে ব্যবহার করে তাদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, এই পুরো প্রেক্ষাপট তিনি তার সম্পূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে নিয়ে এসছেন। এবং এর মধ্য দিয়ে তিনি এই মামলার সামগ্রিকতাকে তিনি তুলে ধরেছেন। তিনি একজন চিন্তাবিদ হিসাবে, সাংবাদিক হিসাবে, লেখক হিসাবে, ইতিহাসবিদ হিসাবে আওয়ামী লীগের পেছনের ইতিহাস, বর্তমান ইতিহাস এবং জুলাই আগস্টের প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন, এবং কিভাবে তারা ফ্যাসিবাদী হয়ে উঠে কতটা নৃশংস হতে পারে, এবং জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক, শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন, এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। এটাই ছিল আজকের দিনের মোটামুটি বক্তব্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রশ্ন না হলে খুব ভালো লাগে আর। থ্যাংক ইউ।